দপ্তরবিহীন উপদেষ্টা, মানে যাকে নাকি অনেকে ফান করে বলে উজিরে খামাখা, ওনারা উজিরে খামাখা বলতেছেন যে আওয়ামী লীগ উনি নির্বাচন করতে দিবেন না। আপনি কে হে ভাই? কে হে আপনি? আপনাকে এই দেশে এই অধিকার আপনাকে এই দেশে মানুষ কে দিল? কবে দিল? দেখেন না কাগজটা দেখি একটুখানি, কবে আপনাকে দিয়ে দিল? যে কথা মাহফুজ আলম বলেছেন, এটা মাহফুজ আলম বলতেই পারেন না, কারণ উনি পার্ট অফ গভর্নমেন্ট। উনার চিফ অফ দ্য গভর্নমেন্ট বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এটা তাদের কাজটা। আর ওনার একজন মানে আপনার কি বলবো ওনার নাম, আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন, করেন, ইলেকশন করেন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেন, ইলেকশনের রেজাল্ট হাতে পান, আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন। বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছে, কাজে আমরা জানি ইলেকশন জিনিসটা কি। আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন, এটা ঠিক না। আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। বিএনপি খারাপ, জামাত খারাপ। আজকে দেখলাম মাহফুজ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই দেশে। তারপরে বললো যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারা এই দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবেন না। মাহফুজ আলম বলছি, বাংলাদেশ পন্থী কে? কে বাংলাদেশ পন্থী নয় বলেন? আমি যদি বাংলাদেশ পন্থী এই শব্দটাকে ধরি, তাহলে বাংলাদেশের জন্মের সময় যে বিরোধিতা করেছে একমাত্র সেই বাংলাদেশ পন্থী না, ছিল জামাত ইসলাম। আর সবাই বাংলাদেশ পন্থী। হঠাৎ করে উনি কোন বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থীরা একমাত্র দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবে না? বাকিগুলি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলাই দেবেন? পারবেন ফেলাইতে? ওই জোর আছে আপনার? আপনার সঙ্গে কয়জন আছে ভাই? এত সহজ না দুনিয়াটা। মাহফুজ আলম যে বলতেছেন যে কেবল বাংলাদেশ পন্থীরাই এদেশে থাকবেন, তাহলে উনাদের বিবেচনায় বাংলাদেশ পন্থী নয় কে? আওয়ামী লীগের লোকজন। তো আওয়ামী লীগের সমস্ত লোকজনকে আপনি এই দেশ থেকে বের করে দিবেন কিভাবে ভাই? আমার এইটা একটু বুঝান। আপনি কেমনে করে দেশ থেকে বাইর করে দিবেন? বাইর করে কোথায় পাঠাবেন এদেরকে? আপনি কোথায় আমি ধরে নিচ্ছি ওই লোকগুলি খারাপ, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, এই খারাপ লোকগুলিকে আপনি কোথায় পাঠাবেন? তাহলে কি দেশটার পুরো অর্ধেক জুড়ে আপনি জেলখানা বানাবেন? বানান, খাওয়াতে পারবেন এতগুলো লোককে? আপনার সেই এবিলিটি আছে? নাই তো রে ভাই। তাহলে এই কথা বলেন কেন যেটা আপনি করতে পারবেন না? ৭১ সালে এই দেশে একটা গণহত্যা হয়েছিল, এবং সেই গণহত্যার প্রধানতম সহযোগী ছিল জামাত ইসলাম। এবং জামাত ইসলামের ছাত্র সংগঠন যারা ছিল তারা অফিসিয়ালি রাজাকার বাহিনী গঠন করেছিল, এবং রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তারা সরকারের কাছ থেকে নিয়মিত ভাতা পেত। এই রাজাকার বাহিনীর কাজ ছিল গণহত্যায় অংশ নেওয়া এবং গণহত্যাকারী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা। এটা হলো রিয়েলিটি। যাদের বিচার হয়েছে গণহত্যার যে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক মানবতা বিরোধী যে ট্রাইব্যুনালে, সেই বিচার প্রক্রিয়া নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মানের হয়েছে কি হয় নাই, এই প্রশ্নগুলো আছে, এবং এই প্রশ্নগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো তা আমি মনে করি না। এবং সেখানে বিচার সব ঠিকঠাক মতো হয়েছে, কিছু জায়গায় হয়নি, এগুলিও কিন্তু প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলি আমি ইগনোর করতে চাই না। শাহবাগ আন্দোলন, আমি প্রত্যেকটা প্রসঙ্গই অল্প অল্পকে বলছি। শাহবাগের যে আন্দোলনটা, শাহবাগের আন্দোলনটা কি ছিল? কেউ কি স্মরণ করতে পারবে শাহবাগের আন্দোলনটা ছিলটা কি? শাহবাগের আন্দোলন, ওখানে অনেক হুজুগ ছিল, কোনো সন্দেহ নেই। আন্দোলনটা কেন ছিল মনে আছে কিনা যায় না, আমি আবার একটু মনে করে দিই। আব্দুল হান্নান মাসুদ বলেন না ওনাদেরকে ইতিহাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। হ্যাঁ, আসলেই বিভ্রান্ত করা হয়েছে। ওনারা যা ইতিহাসটা বলেন সেটা হলো এক ধরনের ইতিহাস। বামপন্থীরা কিন্তু এই যুদ্ধের সঙ্গে প্রথমের দিকে বামপন্থীর মধ্যে দুইটা ভাগ ছিল, একটা হলো রাশিয়াপন্থী আর একটা হলো চীনপন্থী। চীনপন্থীরা বলতো এটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ি, এবং সেই লাইনে কিন্তু মৌলানা ভাসানীও ছিল। মৌলানা ভাসানী কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, মৌলানা ভাসানীর দলও ছিল না, বাট মুজাফফরনগর ছিল। এগুলো রিয়েলিটি ভাই। আমরা তো তখন এই স্বাধীনতার ইতিহাসগুলো পড়েন, আপনারা অনেকগুলো বই আছে, কিন্তু অনেক ধরনের বই আছে। কিছু বই বামপন্থীরা লিখছে, কিছু বই আওয়ামী পন্থীরা লিখছে, কিছু বই বিএনপি পন্থীরা লিখছে। বিএনপি পন্থীর ইতিহাস পড়লে মনে হবে কি এই যুদ্ধটা বেসিক্যালি জিয়াউর রহমান করছে, জিয়াউর রহমানই সেই যুদ্ধটা করছে, তারপরে এগুলি হয়েছে, এরকম মনে হবে আপনাদের। বামপন্থীদের মধ্যে একাধিক ভাগ আছে, তো এই সবগুলি ভাগের ইতিহাসের মধ্যে আপনি সবগুলি পড়তে হবে আপনাকে। না পড়লে আপনি প্রকৃত সত্যটা এত বছর পরে বুঝতে পারবেন না। আরেকটা কথা বলি, ইতিহাস হলো অনেকটা পুকুরের মতো। পুকুরের মতো কেমন? আপনি যদি বাড়িতে একটা পুকুর খনন করেন,
আপনি কিন্তু 15-20 দিন ওই পুকুরে গোসলও করতে পারবেন না, ওই পুকুরের পানি খাইতেও পারবেন না। ওই পানিটা থাকবে ঘোলা, ওই পানিটাকে থিতিয়ে থিতিয়ে পড়তে দিতে হবে। যখন ওই পরিষ্কার পানিটা হবে তখন আপনি এই পানিটা ব্যবহার করতে পারবেন। ইতিহাসও সেরকম। এত বড় একটা গণযুদ্ধের ইতিহাস আপনি 50 বছরের মাধ্যমে সঠিকটা পেয়ে যাবেন তা না। এর জন্য আপনাকে আরো 50 বছর অপেক্ষা করতে হবে। কিছু আবর্জনা থিতিয়ে নিচে পড়বে, তারপরে আপনি পরিষ্কার ইতিহাসটা পাবেন। আমি এই ছাত্রদেরকে অনুরোধ করব, ওই ফরহাদ মাঝার টাইপের ইতিহাস না পড়া, দয়া করে কোনো ইতিহাসই পড়ার দরকার নেই। আপনি দয়া করে একটু কষ্ট করে, স্বাধীনতার দলিলপত্র আছে আমাদের অনেকগুলি খণ্ডে, বিশাল বিশাল দলিলপত্রগুলো পড়েন ভাই। ইতিহাস নিজেরাই তৈরি করে নিতে পারবেন। কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, কি হয়েছে বুঝতে পারবেন। ওই কিছু বিভ্রান্ত লোকের ইতিহাস পড়ে কোনো লাভ নাই। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের ইদানিংকার কিছু কিছু মানে আপনার সুযোগপ্রাপ্ত বুদ্ধিজীবী যারা, যাদেরকে মাস্টার মাইন্ড বলে প্রচার করা হয়, এরা বেসিক্যালি এক বইয়ের পাঠক, ওই একটা লাইনের ইতিহাস পড়েছেন। এটা হলো আমার অবজারভেশন ভাই। আমি তো টুকটাক পড়াশোনা করেছি, বেশি পড়ছি দাবি করি না, কিন্তু টুকটাক তো পড়ছি রে ভাই, কিছু কিছু তো বলতে পারি। তো এইটা আমি যেটা বললাম এটা হলো নাটনশীল, সংক্ষেপে আমি বললাম। কাজেই এক বইয়ের পাঠক হয়েন না, অনেকগুলি বই পড়েন, বুঝতে পারবেন কোথায় কেমন কেন কি হয়েছে। এই হলো মূল কথা। যাও, এখন এইটা ওনারা চাচ্ছেন, কিন্তু এই সমস্ত ইউটোপীয় চিন্তা নিয়ে যদি আপনারা এখনই এত কথা বলেন, এক সময় তো আর কয়েক মাস পরে তো আপনি ভোটের জন্য জনগণের কাছে যাবেন না। জনগণ তো বলবে ভাই এই কথা কিন্তু কেন বলছো। ভোট বড় মারাত্মক জিনিস। আপনি কিন্তু ভোটের জন্য যখন যাবেন, জনগণ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। মানুষকে বোকা মনে করেন না, এদেশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আপনাকে। তখন কি জবাব দিবেন? তারা যখন বলবে আমার চাচাতো ভাই তো আওয়ামী লীগ করে, তুমি তো তারা বাংলাদেশ পন্থী না বললা, তুমি তারা এমনি কই পাঠাবো? ওই চাচাতো ভাইয়ের ছেলের কাছে আমি আবার মেয়ে বিয়ে দিছি, তাহলে আমার ওই বিয়ের আমি কই পাঠাবো? আমার মেয়ে কি এসে থাকবে নাকি মেয়ের জামাই থাকবে না? কে থাকবে ভাই? দেশটাকে বিভক্ত করেন না। আমি দেখলাম না একই তো। দেখেন, উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ তো করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস সাহেব তো চান না, তাহলে ইউনূস সাহেবকে সুবিধাবাদী, ইউনূস সাহেবকে সুশীল। বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদাররা ছাড়া। এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে। যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। 72 থেকে 74 মধ্যে কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নামই ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি। এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না, সেটা বলেন, এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি। তাহলে আপনার বিচার করবেন, কেন বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলে যান, প্রবলেমটা কি? তাহলে ফাঁসিতে ঝুলে দিতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এইগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্নভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, এটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারকে বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা ভাই এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ করেছিল। আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনৈতিক অধিকার আছে, সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করার থেকে তাকে বিরত রাখতে পারেন না। এটাই গণতন্ত্রের ভাষা।
রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের, সেটা কিভাবে? ভোটের মাধ্যমে। মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করছে দেশে? কেউ করে নাই। নেজামে ইসলাম পার্টি নামে একটা পার্টি ছিল, তারা কেউ নিষিদ্ধ করছে? কেউ করে নাই। কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। তো ওইটা হলো নিষিদ্ধ করা। আপনি গাইড দিয়ে নিষিদ্ধ করে দেবেন, সে অধিকার আপনাকে কেউ দেয় না। আপনি দাবি করতেছেন যে 5ই আগস্ট আপনাকে সে অধিকার দিয়েছে, না দেয় নাই। 5ই আগস্ট আপনাকে সে অধিকার দেয় নাই। 5ই আগস্ট অধিকার দেয় নাই, এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন। আপনি যে কথাগুলি বলতেছেন, আগামী নির্বাচন দেখেন কি হয়। আমরা যে ভোট দিব, আমি তো ইলেকশন করবো না, আমি সাংবাদিক মানুষ, আমি ভোট দিব। অন্যরকমের চিন্তা ছিল। আমি তো একটা গণতন্ত্রের লোককে চাই। আমাকে আপনি সুশীল বলেন, পচা বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত আমি বলবো কি, যে আপনি কথাটা যেন বলতে পারেন, আমি যেন কথাটা বলতে পারি। আপনাকে দলকে নিষিদ্ধ করে দেওয়া মানে কি? তাকে আপনি কথা বলতে দিবেন না। কেন দিবেন না?